প্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচগুলো কিন্তু শেষ হয়েছে। গতকাল আমরা উপভোগ করেছি, গতকাল আজকে সকাল পর্যন্ত দুটো বলা যায় ব্লকবাস্টার ম্যাচ, এবং সেখানে কিন্তু অলরেডি যেটা অনুমেয় ছিল, ইংল্যান্ড এবং পরের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু সেমিফাইনালের টিকিট অলরেডি পেয়ে গিয়েছে। বাট এই দুটো ম্যাচে আরও অনেক কিছু হয়েছে, সামনে সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল কি হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করতে আমি শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের আজকের গেস্টের কাছে যাওয়ার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকার গ্রুপ বিডি। আমার সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, সেই সাথে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট জাহিদ রহমান। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ব্লকবাস্টার গেম বলেছি, দুটো ম্যাচ নিয়েই কথা বলবো। যদিও বাংলাদেশের মানুষের চোখ বেশি ছিল আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচে, কিন্তু তারপরও ইংল্যান্ড ভার্সেস আর্লিং হালান্ড বলছি আমি। নরওয়ের আসলে আর্লিং হালান্ডকে থামাতে পারলেই অনেকটুকু কাজ সম্ভব হয়, এবং ইংল্যান্ড বেসিক্যালি সেটিই করেছে। চুনু ভাই, আসলে তাই করেছে, হালান্ডকে বলই ধরতে দেয়নি। অর্থাৎ তাদের এত কড়া পাহারায় রেখেছিল, তার কাছে বল আসার আগেই যেন এগেন্স্ট টিমের খেলোয়াড়রা বল ছিনিয়ে নিয়ে গেছে। অর্থাৎ ইংল্যান্ড যে ট্যাকটিক্স নিয়ে খেলেছে, যে টেকনিক্যাল পর্যায়ে খেলেছে, সত্যিকার অর্থে ইংল্যান্ড জেতার মতোই খেলেছে। আপনি দেখেন, ইংল্যান্ড কিন্তু এবার অত নামি দামি টিম নিয়ে আসেনি, এবং ইংল্যান্ডকে নিয়ে মানুষ মাতামাতিও করেনি, ইংলিশ মিডিয়াও এবার মাতামাতি করেনি। বাট ইংল্যান্ড তার খেলাটা কিন্তু ঠিকই খেলেছে। প্রত্যেকটা ম্যাচে সে কামব্যাক করেছে, ফার্স্টে গোল খেয়েছে, তারপরে পরপর দুটি গোল করে জয়লাভ করেছে। কালকেও তাই করেছে। ইংল্যান্ডের যে গোল গেটার হ্যারি কিং, যে গতকালকে গোল পায়নি, হ্যারি কেন গতকাল গোল পায়নি, তো তারপরেও তার দল জিতেছে কালকে। ইয়েস, মানে এবার ওয়ার্ল্ড কাপে তো হ্যারি কেন আলাদা করেই মানে সবসময় আলোচনায় ছিলেন, এখনো আছেন। বাট আপনি বললেন যে গোলটা পাননি, বাট তাকে আমরা মাঠে যেভাবে আসলে খেলতে দেখেছি, নাম্বার 9 আমরা মডার্ন ফুটবলে কিন্তু বিল্ড আপে দেখি না। হ্যারি কেন কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে সেই কাজটা করছে। অনেক দৌড়েছে, অনেক মাঠের মধ্যে অনেক দৌড়িয়েছে, যেটা কল্পনা করা যায়। এই বয়সে সে যেভাবে রান করেছে, চেজিং করেছে এবং গোল দিয়েছে, সত্যিকার অর্থে এটা টোটাল ফুটবলের বাহক হিসেবে আমি মনে করি হ্যারি কেনকে, অবভিয়াসলি। এবং জাহিদ ভাই, আপনিও নিশ্চয়ই একমত হবেন, হ্যারি কেনের সাথে জুড বেলিংহ্যামের যে কেমিস্ট্রি, মাঠের মধ্যে তাদের যে বিটুইন দা আমরা যে শট দেখি, বলের খেলা, দুজনই আসলে দুজনের সিচুয়েশন অবস্থান পরিবর্তন করে যেভাবে অ্যাটাক করেন, সেটা কিন্তু একটা বাড়তি আমার কাছে মনে হয় কেমিস্ট্রি, যেটা ইংল্যান্ডের জন্য আলাদা করেই একটা প্লাস পয়েন্ট। না, প্রতিবারে হচ্ছে যে প্রতিটা বিশ্বকাপে এরকম একটা ঝুঁটি কিন্তু উদ্ভাসিত হয়, এবং সেই ঝুঁটিটাকেই কিন্তু মানুষ তাদের দিকে একটু নজর রাখে এবং সেটা উপভোগ করে। তা এবারের বিশ্বকাপে কিন্তু আসলে উপভোগ করছে হ্যারি কেন আর এই বেলিংহামকে, এদেরকে উপভোগ করছে যে এরা এত ভালো খেলছে। এবং মানুষ কিন্তু আসলে ফুটবল যারা বুঝে বা ফুটবলের যারা অনুরাগী, তারা আসলে এরকম একটা বিষয় দেখতে চায়। এই কারণে আপনি দেখবেন যে একসময় কিন্তু ম্যারাডোনা কেনেডিজার একটা জুটি ছিল, এই জুটির খেলা দেখতে। একসময় আপনার জামারোনা সালাস নামে একটা জুটি ছিল। এরকম জুটি তৈরি হয় আর কি। তা এবারের বিশ্বকাপে বলবো যে এই জুটিটা মানুষকে প্রচণ্ড রকম আনন্দ দিচ্ছে। আর আমি চুন্নু ভাইয়ের সাথে একমত যে এই জুটি কিন্তু তারা খেলাটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে জয় ছিনিয়ে নিতে হয়। কারণ হচ্ছে যে চুন্নু ভাই যে জায়গাটা বলতে গিয়েছিল, আমি একটু বলি সেটা, যে কঙ্গোর সাথে যে খেলায় সেখানেও কিন্তু ইংল্যান্ড প্রথম গোল খায়, কিন্তু হ্যারি কেন দুর্দান্তভাবে দুটি গোল করে দেখেন ইংল্যান্ডকে জিতিয়ে নেয়। পরে পর্তুগাল ম্যাচের সাথেও তো জিতলো, এবং এই ম্যাচেও কিন্তু আমরা ভেবেছিলাম বা দর্শকরা সবাই চেয়েছিল যে একটা দুর্দান্ত ম্যাচ হবে, এবং সেটা এক ধরনের হয়েছে। মানে এই ম্যাচটা একটা রঙিন ম্যাচ, এই ম্যাচে একটা আনন্দ ছিল, একটা বন্ডিল ম্যাচ। মানে এই ম্যাচটা কিন্তু মানুষ উপভোগ করেছে, যারা রাত জেগে এই খেলাটা দেখে নাই তারা আসলে কিন্তু মিস করেছে। আমার মনে হয় আরো একটা কারণে এই ম্যাচটা বেশি এনজয়েবল ছিল। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের টেনশন ছিল আর্জেন্টিনাকে নিয়ে, যারা সাপোর্টার তাদের এক ধরনের টেনশন, আবার যারা ব্রাজিল সাপোর্টার তাদের আরেক ধরনের টেনশন। যে আমাদের যারা তরুণ প্রজন্ম, তাদের কাছে কিন্তু দুটো মানুষই খুব প্রিয়। বিশেষ করে আর্লিং হালান্ড কিন্তু খুবই একটা জনপ্রিয়। আপনাকে এই সাথে আমি আর একটু বলি যে আর্লিং হালান্ড এবং ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু আমাদের তরুণ প্রজন্মের মধ্যে, বিশেষ করে যারা লেখাপড়া করে, এদের মাঝে কিন্তু খুব বেশি জনপ্রিয়, রাইট? এবং এদের খেলা কিন্তু এরা খুব বেশি দেখে। ট্রু।
এবং শুধুমাত্র যারা লেখাপড়া করে তারা না, এর থেকেও যারা কিডস তারা আসলে রিলস দেখতে দেখতে আর্লিং হাল্যান্ড এবং ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক খুব বেশি পছন্দ করে। এক্স্যাক্টলি, এবং সেখানে লিওনেল মেসিও আছে, কিন্তু যেহেতু মাচো ম্যান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে CR7 এবং সেই সাথে আর্লিং হাল্যান্ড। তো আর্লিং হাল্যান্ডের বিদায়টা অবভিয়াসলি একটু হলেও মন খারাপ লেগেছে, যারা যে ইয়াং ক্রেসদের কথা বললেন তাদের জন্য। না, এটা এখানে আপনাকে আমি একটা লাইনে একটু শেষ করব যে আসলে এই ধরনের ম্যাচে আপনি যেমন নরওয়ে বিশ্বকাপের যে অনেক বেশি গেম খেলছে তা না, কিন্তু ইংল্যান্ড খেলেছে, ইংল্যান্ডের অনেকগুলো রেকর্ড আছে। তো সেখানে নরওয়ে এরকম দল হয় কি যে খুব একটা মানে খুব ভালো খেলতে খেলতে ওরা আরেকটা জায়গায় একটু থেমে যায়। তো নরওয়ের বেলায় সেটাই ঘটেছে। এর জন্য অবশ্য নরওয়ের দুঃখ পাওয়ার কিছু নাই। এখানে একটা জিনিস কি, যে গোলটা ফার্স্ট করেছে নরওয়ে, তারপর সেকেন্ড গোলটা যেটা বাদ হয়ে গেল গিয়া, ওইটা কিন্তু এফেক্ট হয়ে দাঁড়িয়েছে। ওই গোলটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, কর্নার কিক করার আগেই হ্যালান্ড ধাক্কা দিয়ে প্লেয়ারটাকে ফেলে দিয়েছে। সেখানে রেফারি দেখেছে ওই জিনিসটা, এবং ভিআর ওইখান থেকে নিশ্চয়ই বলেছে, রিপ্লেতে গিয়ে দেখেছে আসলে সত্যি ঘটনা। বাট বল মারার আগে কিন্তু সে করেছিল সেটা, ওখানে কিন্তু বল বাতিল করার কথাও কিন্তু নরওয়ে ম্যাচ শেষেও বলেছে যে তারা মানে গোলটাকে বলছিল তারা হচ্ছে ক্যামেরার যে লাইন আপ সেখানে লেগে গিয়ে বলটা গোল পোস্টে লেগেছে, এরকম একটা কমপ্লেইন তাদের ছিল। এবং এই অভিজ্ঞতাটাও কিন্তু দর্শকদের জন্য নতুন, যে এভাবে এটাও কিন্তু নতুন। তবে এবার ওয়ার্ল্ড কাপে রেফারি নিয়ে, মাঠের অনেক কিছু নিয়ে, ভিএআর নিয়ে অনেক ধরনের বিতর্ক চলছে প্রত্যেকটা ম্যাচেই। সেটা যে নরওয়ে যেমন ম্যাচ শেষে বলেছে সেই গোলটা দেওয়া উচিত হয় নাই, গোলটা জালে লেগেছিল আগে, মানে তারে লেগেছিল তারপরে গিয়ে জালে লেগেছে। সো যদি কোনো গোল পোস্টে গোল লাগার আগে একটা তারে আঘাত করে তারপর যায়, তাহলে কিন্তু সেটা গোল বাতিল হিসেবেই নাকি হওয়ার কথা, কিন্তু সেটা আসলে রেফারি লক্ষ্য করে নেই, প্লাস ভিআর রেফারিও কিন্তু ভিআর লক্ষ্য করেছে যেটা হচ্ছে হার্ল্যান্ড যে প্লেয়ারটাকে ধাক্কা দেওয়া ফেলে দিয়েছে, ওইটা কি সে মূল হিসেবে ধরে গোলটাকে বাতিল করেছে। বাট বল মারার আগে কিন্তু এই ঘটনা ঘটেছে, তখন কিন্তু তাকে একটা ইয়েলো কার্ড দিতে পারতো, হ্যাঁ রেড কার্ড দিতে পারতো, বাট এটা বলটা মারার আগে কিন্তু ওই ফাউলটা করেছে। যাই হোক, আমি মনে করি যে নরওয়ে যে ফুটবল খেলেছে এবার, এটা নরওয়ের কাছে কোনো সময় প্রত্যাশিত ছিল না, এবং প্রত্যাশার থেকে অনেক ভালো ফুটবল খেলছে। আমি ব্রাজিলের সঙ্গে দেখেছি খেলাতে, যে খেলাটা খেলেছিল সেদিন, হয়তো এই গতকালকে খেলতে মানে তাদের প্রতিপক্ষে ইংল্যান্ড অত্যন্ত একটা শক্তিশালী দল। ইউরোপের অন্যতম সেরা লিগ হচ্ছে ইংলিশ লিগ। এই ইংলিশ লিগের তারকারা এখানে খেলেছে, সেই ক্ষেত্রে তাদের অ্যাডভান্টেজ ছিল যে তারা জিতবে, তাদের মনোবল ছিল অত্যন্ত প্রখর। প্রত্যেকটা ম্যাচে আমি দেখেছি তারা কামব্যাক করে আসছে, গতকালও তারা কামব্যাক করে আসছে। তো ইংল্যান্ডকে নিয়ে যতটা না ভাবছি তার চেয়ে বেশি প্রত্যাশিত ফুটবলের চেয়ে বেশি প্রত্যাশা দিচ্ছে তারা। অফকোর্স, আসলে এবারের ওয়ার্ল্ড কাপের শুরুতে ইংল্যান্ডকে কেউ ওভাবে চিন্তা করেনি যে সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যাবে, কিন্তু ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ তারা কিন্তু তাদের ক্লাসটা দেখিয়েছে, এবং এক্সপেরিয়েন্স ম্যাটার করে। তারা যে ইংলিশ একটা মানে রাজকীয় ব্যাপার ফুটবলের ক্ষেত্রেও, সেটাই তারা প্রমাণ করে যাচ্ছে। সো নরওয়ে খুব বেশি আফসোসের কিছু নেই, তারা দারুণ ফুটবল উপহার দিয়ে কিন্তু এ পর্যন্ত এসেছে। হয়তো প্রত্যেকটা ম্যাচে তো আর ভাগ্য সহায় হবে না, বা এক একটা দিন এক এক জনের জন্য থাকে, সেখানে অনেক কিছু ম্যাটার করে। সো নরওয়ের আসলে এবারে যে বিদায়টা হয়ে গেল, সেখান থেকে ইংল্যান্ডকে আমরা যেভাবে পেয়েছি, ইংল্যান্ডের সাথে কিন্তু পরবর্তী যে ম্যাচটা হতে যাচ্ছে আর্জেন্টিনার, সেটাও কিন্তু আমরা বলতে পারি এখন সেমিফাইনালের ম্যাচ, সেটা ওয়ান অফ দ্য ফাইনাল ম্যাচ। এখন বলছি না আমি বলছি তো কোয়ার্টার ফাইনাল থেকে আরম্ভ হয়েছে, প্রত্যেকটা ম্যাচে ফাইনাল ধরে তারা খেলে। আমি এজ এ প্লেয়ার আমি জানি যে ড্রেসিং রুমে কোচটা কি বলে, কোচটা বলে যে দিস ইজ ইউর ফাইনাল ম্যাচ, এটা যদি যেতো থাকবে, না হেরে যাও বাসায় যেতে হবে, এরকম ভাবে ব্রিফিং করে খেলোয়াড়দেরকে, উৎসাহিত করে খেলোয়াড়দেরকে, উজ্জীবিত করে খেলোয়াড়দেরকে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন বাকি 3টা ম্যাচ আছে, 2টা সেমিফাইনাল, একটা ফাইনাল, 3টা ম্যাচই ফাইনালের মতো করেই হবে। আমরাও সেটাই এনজয় করতে চাই। তবে আর্জেন্টিনাকে নিয়ে অলরেডি কথা বলা স্টার্ট করেছি ইংল্যান্ডের সাথে। জাহিদ ভাই, টাফ টাইম পেতে যাচ্ছে আর্জেন্টিনা। আমি আপনাকে একটু বলি, মানে আর্জেন্টিনা আজকে সকালে যে খেলাটা উপহার দিয়েছে, সেটা কিন্তু আর্জেন্টিনার যারা সমর্থক, ভক্ত, অনুরাগী এবং যারা ফুটবলটাকে খুব এনজয় করে দেখে, সবাইকে কিন্তু এক ধরনের হতাশ করছে। হতাশ কেন করেছে আমি একটু বলি। সেটা হচ্ছে, আপনি যদি গত বিশ্বকাপে তাকান, যে গত বিশ্বকাপে স্টেজ গ্রুপ পার হওয়ার পরে আর্জেন্টিনা কাকে পরাজিত করলো? অস্ট্রেলিয়াকে, রাউন্ড 16 পরাজিত করলো কাকে?
আপনার তারপরে কোয়ার্টার ফাইনাল হল্যান্ডের মতো একটি দলকে পরাজিত করলো, কাকে? সেমিফাইনালে পরাজিত করলো ক্রোয়েশিয়াকে, ফাইনালে যে পরাজিত করলো ফ্রান্সকে। আপনি এই টিমগুলোকে একটু দেখেন, প্রত্যেকটা টিমের সাথে আর্জেন্টিনার খেলা ছিল আগুনের মতো প্রতিটা ইয়েতে। কিন্তু এইবার আমরা যে খেলাগুলো দেখছি আর্জেন্টিনার, যে গ্রুপ স্টেজ পার করার পরে রাউন্ড 32 এবং রাউন্ড 16 এই দুটো জায়গাতেই কিন্তু তারা অনেক ফাইট করলো। মিশরের সাথে তারা এই যে যেটাকে বলা হচ্ছে যে মেসির একটা 13 মিনিটের খেলা, সেটাও মানুষ উপভোগ করছে। কিন্তু আজকে সকালের যে ম্যাচটা হলো, সেই ম্যাচে কিন্তু মানে প্রত্যেকটা ম্যাচের একটা, আমি যদি বলি একটা ক্লাসিক্যাল একটা পার্ট থাকে বা একটা মেলোডিয়াস পার্ট থাকে, যেটা মানুষ গল্প করে। কিন্তু সকালে আমি শুধুমাত্র এই যে আপনার ইয়ার গোল করা ছাড়া, আপনার আলভারেজের প্রথম যে গোল করলো আলিস্টার না, তার প্রতিপক্ষ যে গোলটা করলো, ওইটুক ছাড়া সুইজারল্যান্ড যে গোলটা করেছে, এইটুক ছাড়া আর কিন্তু এর কোনো ক্লাসিক্যাল বা মেলোডিয়াস পার্ট আমার চোখে পড়ে না। আমি আলভারেজেরটা কেন কনসিডার করবো না, এই কারণে যে 11 জন খেলে নাই। যদি 11 জন খেলতো, যেহেতু 10 জন খেলছে, কিন্তু আলভারেজের গোলটা খুবই সুন্দর হয়েছে, চমকপ্রদ গোল, আকর্ষণীয় গোল। কিন্তু যেহেতু 10 জন খেলে নাই, আপনি যদি 10 জন খেলেছে, আপনি যদি চিন্তা করেন এভাবে যে 11 জন খেললে কি হতো, আজকে কিন্তু সকালটা সত্যিকার তো সুইজারল্যান্ডের পক্ষে ছিল সবকিছুই। রেড কার্ডটা না হলে আর্জেন্টিনার কপাল খুব খারাপ ছিল। এবং বলবো আমি যে আর্জেন্টিনার যে ধারাবাহিকভাবে যে খেলে, তার যে সেরা খেলা, তার যে স্বাভাবিক খেলা, তার যে ছন্দময় খেলা, আসলে আজকে আমরা কিছুই দেখতে পাই নাই। কেন দেখতে পাই নাই এটা যদি বলেন, আমি একটু বলবো যে মেসির যে সহযোদ্ধা হিসেবে যার থাকার কথা বা যে ছিল বিগত দিনে, আমাদের সেই ডি মারিয়াটা কিন্তু গত বিশ্বকাপে কিন্তু ফার্নান্দেজ, আলিস্টার এরা যেভাবে খেলছে, তারাও কিন্তু সেভাবে খেলতে পারছে না। এই গ্যাপটা কিন্তু চোখে পড়েছে। আমরা উইক পয়েন্ট নিয়ে কথা বলছি আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। ভিউয়ার, সময় হয়েছে একটা ছোট বিরতি নেবার। আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ এই আয়োজন, হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। ফিরছে একটু পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন, হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডি। আমি আছি, সঙ্গে আছেন আপনারা, এবং সেই সাথে রয়েছেন আমাদের দুজন অনারেবল গেস্ট। আমার সাথে রয়েছেন আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, সাবেক জাতীয় ফুটবলার, এবং সেই সাথে রয়েছেন জাহিদ রহমান, স্পোর্টস জার্নালিস্ট। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। কথা বলছিলাম আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড নিয়ে। আসলে সুইজারল্যান্ড যেভাবে খেলার কথা ছিল, আমরা চিন্তা করেছিলাম যে লো ব্লক ডিফেন্সে তারা পুরোটুকু সময় আর্জেন্টিনাকে বেঁধে রাখবে, কিন্তু সেই জায়গা থেকেও তারা কিন্তু সরে এসেছে। তারা দারুণ ফুটবল উপহার দিয়েছে। আমার কাছে মনে হয়েছে তারা আসলে, একটা তো লাল কার্ড আপনি অলরেডি বলেছেন, সেটার জন্য তারা পিছিয়ে পড়ে। আর একটা জায়গায় তাদের উইক পয়েন্ট, সেটা হচ্ছে তাদের ফিনিশিং দুর্বলতা। এই জায়গাটায় তারা পিছিয়ে গেছে, কারণ তারা কিন্তু সম্ভাব্যতা তৈরি করেছিল, বাট ফিনিশারের অভাবে কিন্তু গোলটাকে তারা দিতে পারেনি। হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে হোঁচট খেয়েছে তারা। বাট কথা হচ্ছে যে একটা টিম, এটা প্রবল প্রতিপক্ষ, সেটা হচ্ছে আর্জেন্টিনা। যখন একটা প্লেয়ার আউট হয়ে যায় রেড কার্ড খেয়ে, অটোমেটিক্যালি সেই টিমটা একটা দুর্বল হয়ে যায়, এবং সেইখানেই কিন্তু ফাঁক ফোকর খুঁজে পায়, এবং সেই ফাঁক ফোকর খুঁজে পেয়ে আর্জেন্টিনা দুটি গোল দিয়ে দিয়েছে। তবে আপনি সেকেন্ড গোলটাকে জাহিদ ভাই বলেছেন যে আপনার খুব একটা মানে অ্যাট্রাকটিভ মনে হয় নাই, কিন্তু আলভারেজের কথা যেটা বলছিলাম, যে আমার কাছে গোলটা দারুণ লেগেছে। আমি এখানে আপনাকে একটা জিনিস বলি, আর্জেন্টিনার একটা স্পোর্টস অনলাইন আছে, ওলেগ, ওদের খুবই একটা পপুলার এটা। তো আমি সকালে একটু ওলেতে ঢুকলাম যে ওখানে ওরা রিপোর্টটা কি লিখছে। তো সেখানে ওরা একটা শব্দ লিখছে যে ইনফর্তুনেতা, এটা একটা স্প্যানিশ একটা ওয়ার্ড। ওকে, হোয়াট ডাজ ইট মিন? এর মিন হচ্ছে যে হার্ট অ্যাটাকের মতো। তো বলছে যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যে খেলাগুলো খেলছে, তাতে করে মনে হচ্ছে যে আমাদের হার্ট, মানে তাদের সমর্থক একটা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে, মানে হার্ট অ্যাটাকের মতো এরকম। এটা ওলে লিখেছে, এবং ওলে সেখানে লিখছে আজকে, তারা বলছে যে আর্জেন্টিনা রিয়েলি তারা সেমিফাইনালে গেল সত্য, কিন্তু তারা একদমই খেলতে পারছে না, এবং তাদের খেলায় কোনো ছন্দ ছিল না, এবং তারা যে স্বাভাবিক খেলাটা খেলে, সেই খেলাটা তারা খেলতে পারে না। আমার একটা ভাবনা ছিল কি, যে কেপ ভার্দের সাথে খেলার পরে এবং মিশরের সাথে যে বিতর্ক বা যাই বলি, যেভাবেই আমরা বলি, এই দুইটার পরে
আর্জেন্টিনা আজকে এমন একটা খেলা দেবে যে একদম। সবকিছু পিছনে চলে যাবে। আমরা সবাই সেটা চিন্তা কিন্তু সেটা করেছি, কিন্তু আশা করেছিলাম সবাই একই, সেটা কিন্তু হয় না। হয়নি। এখন চুন্নু ভাই যেমন ইংল্যান্ডের বিষয় নিয়ে বলছিল, এখন আমি এখানে আপনার দুটো অনুমান করতে পারি, ছোট দুটো অনুমান। অনুমানটা কি, যে আগামী ইংল্যান্ডের সাথে হয়তো আর্জেন্টিনা তার আগের পুরনো খেলাটা ফিরিয়ে আনতে পারে। এটা একটা, যে একটা সম্ভাব্যতার ওই কথা রাতে বলেছেন। পুরনো খেলাটা ফিরে আসছে, আবার আর্জেন্টিনার কাছে ফিরে আসছে। ওকে। কালকে সকালে আপনি যে মেসিকে পেয়েছেন যে খুব ভালো বেশি সে ইফেক্টিভ হলো না, সেই মেসি হয়তো আরো দুর্দান্ত হয়ে উঠতে পারে প্রতিপক্ষ ইংল্যান্ড। কারণ এই ইংল্যান্ডের সাথে খেলায় কিছু রাজনৈতিক বিষয় একসময় ছিল। অবশ্যই এখনো কিন্তু ওটা ওই রাইভালরি কিন্তু এখন তাদের রাইট এক্স্যাক্টলি যুদ্ধ নিয়ে যখন হলো, তখন ম্যারাডোনাকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে একটু, তো বলছিল যে খেলার মাঠে আমরা জবাব দিব এবং এই যুদ্ধের একটা প্রতিশোধ দেব। তো যাই হোক, এগুলো তো একটা বিভিন্ন না, আমরা জানি যে জাহিদ রহমান তিনি একজন লেখক এবং গবেষক, তাই তার গবেষণা কিন্তু অনেক গভীরের, সেটা অলরেডি প্রমাণ পাচ্ছি। আর আমরা যদি 86 এর সেই বিখ্যাত হ্যান্ড অফ গড সেই গোলের কথা বলি, সেখানেও ইংল্যান্ড ছিল 21 বছর পরে। এবার ওয়ার্ল্ড কাপে আবারও ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা দেখা হচ্ছে সেমিফাইনালে, অ্যান্ড মেসির জন্য প্রথমবারের মতো মুখোমুখি হওয়া ইংল্যান্ডের সাথে। সবকিছু মিলে আমরা চাইবো যে আর্জেন্টিনা তাদের প্রিভিয়াস যে পারফরমেন্স বা যে জায়গাগুলো আমরা অলরেডি দেখেছি, যে পারফরমেন্সগুলো, সেগুলোই যেন ফিরিয়ে আনতে পারে। কিন্তু তার আগে আমি সুইজারল্যান্ড এই ম্যাচটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, কারণ যেখানে আর্জেন্টিনা নেমে যাচ্ছে সেখানে বিতর্কে তৈরি হচ্ছে। এমবালোকে যেভাবে রেড কার্ড দেয়া হয়েছে, অনেকেই বলেছে এটা দরকার ছিল না বা কেন দেয়া হলো। আপনি কি একমত কিনা? না, এটা আমি কোনো মতে একমত না, কারণ যেটা ডিজার্ভ সেটা করতে হবেই। রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নিশ্চয়ই রেফারি মনে করেছে যার জন্য এটা দিয়েছে, বাট এটা নিয়ে তর্কের মধ্যে যাওয়া কোনো মতেই উচিত হবে না। এখানে অনেকেই বলছে যে রেফারি ফেভার করছে, ভিআর ফেভার করছে আর্জেন্টিনাকে। আমি এটা বিশ্বাস করি না, কারণ এত বড় একটা মঞ্চ, এই মঞ্চতে গিয়ে এরকমভাবে ওপেনলি কেউ সাপোর্ট দিবে, বিশেষ করে রেফারি, ফিফা অফিসিয়াল, এটা কখনো এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, এখানে তো রেফারি কিন্তু সুইজারল্যান্ডের পক্ষেই তো প্রথমে তো হলুদ কার্ডটা তো পেয়েছিল হচ্ছে আর্জেন্টিনার ফুটবলার, পরবর্তীতে যখন ভিএআর রেফারি তাকে রিকোয়েস্ট করেছে, তারপর তিনি অভিনয় করেছে, যার জন্য এটাকে চেঞ্জ করেছে। এটা করতে পারে, এটা ভিআর এটাকে উপর থেকে নির্দেশনা দেয় এবং বাস্তব জিনিসটা দেখেই কিন্তু নির্দেশনা দেয়। ইন্টেনশনালি কারোর বিরুদ্ধে ভিআর যায় না, এটা আমি বিশ্বাস করি। এই প্রযুক্তিতে আসাতে পৃথিবীতে আপনি অনেক মানে সমাধান হয়েছে, অনেক কিছু যারা ফেভার পেয়েছে, আবার যারা ফেভার পায়নি, এটার একটা সমাধান পেয়েছে এই ভিআর, এটা আমি বিশ্বাস করি। আসলে ভিআর আসার পরে আমাদের অনেকের কাছে অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে, হয়তো এরপরে সেটা আবার থাকবে না, কারণ মানুষ যখন আইন কানুনগুলো একটু একটু করে জানবে, হ্যাঁ, জানবে যে ভিআর আসলে কি ধরনের ভূমিকা পালন করছে বা কি। এমব্লোটাও কিন্তু আসলে সেটাই, যে এটা নতুন আইন অনেকে ব্যাখ্যা করছে যে এর সিদ্ধান্তটা সঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি বলি যে আজকে সকালে সবচেয়ে যে খেলোয়াড়টার জন্য মানে সবচেয়ে দুঃখের একটা বিশ্বকাপ হয়ে থাকলো, সেটাই সুইস তারকা এমবালো। এমবালো যে খেলাটা খেলছিল সে সকালে, এবং সে যে এত সুন্দর এত ভালো খেলছিল, সে হতে পারতো আজকের হিরো, কিন্তু সে হিরো না হয়ে সে একটা খলনায়ক হয়ে গেল, ভিলেন হয়ে গেল। এবং তার এটা একটা, তার বলবো যে তার একটা দুঃখের একটা, কি বলবো, একদমই তো মাঠে একদম বাচ্চাদের মতো করে হাউমাউ করে তিনি বিদায় নিয়েছেন। সে বাঁচিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। আসলে এটা আমি ঠিক ওভাবে দেখতে চাই না ব্যাপারটা, হয়তোবা এটাই সিচুয়েশনটা তৈরি করারই ছিল সৃষ্টিকর্তার কাছ থেকে, এটা আমরা বলতে পারি না। আবার এমনও হতে পারতো যে এমবালো ছিল, তারপরেও কিন্তু আর্জেন্টিনা তিনটা গোল করে জিততে পারত। আমরা রেড কার্ড নিয়ে শুনি। এখন হলো যে আমাদের যারা দর্শকরা আছে, অনেক আমার মনে আছে যে সম্ভবত 90-র ফাইনালে কিন্তু জার্মান বনাম আর্জেন্টিনার যে খেলা, মানে দুইটা রেড কার্ড হয় আর্জেন্টিনা, হ্যাঁ, আর্জেন্টিনার দুইটা রেড কার্ড হয় এবং 9 জন নিয়ে আর্জেন্টিনা খেলে, এবং পরে যে আন্দ্রেস ব্রেমা, ওদের যে জার্মানির একজন খেলা, তার গোলে কিন্তু পরাজিত হয় কিন্তু আপনার আর্জেন্টিনা। তো রেড কার্ড কিন্তু সব সময় ছিল, সব সময় ছিল। এটা নিয়ে আমি একমত, যেটা পার্ট অফ দ্য গেম। ওই যে আর্জেন্টিনা আছে জন্যই হয়তোবা বিতর্কটা তৈরি হচ্ছে। তবে আর্জেন্টিনার খেলা দেখেছে যারা, আর্জেন্টিনার ভক্ত যারা আসলে নিরপেক্ষ, তারাও বলবে যে আর্জেন্টিনা তাদের স্বভাবসুলভ খেলাটা
উপহার দেয়নি, তাদের উইক একদমই পয়েন্টটা না। বোঝাই যাচ্ছে যে উইং প্লেতে তাদের অনেক বেশি কাজ করতে হবে। তারপরে হচ্ছে রাউন্ড দ্য ব্লক, বিহাইন্ড দ্য ব্লক তাদের রান বা ব্রেক থ্রু দেওয়াটা, দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়া, এই জায়গায় অনেক জায়গায় ছন্দপতন দেখেছি। এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে হয়তো আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি চাচ্ছিলাম যে নান্দনিক ফুটবল, দর্শনীয় ফুটবল, দর্শনীয় গোল ইত্যাদি ইত্যাদি আশা করছিলাম, তারপরে জয়। কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে কি জয়টাই মূল কথা। সবাই এটাই মনে রাখবে। সবশেষে যেটা আজকে ভালো খেলিনি, হয়তো আগামী 2-1 দিন মনে থাকবে, আলটিমেটলি কিন্তু রেজাল্টটা ইতিহাস হয়ে থাকবে যে আমি দিন শেষে জিতেছি, সেটা আর্জেন্টিনা করেছে। এক্স্যাক্টলি, আসলে লিওনেল মেসি গোল পাননি কিন্তু অ্যাসিস্ট করেছেন তিনি। আর সামহাও মনে হয়েছে যে লিওনেল মেসি মানে যে রকম ম্যাজিক্যাল ফুটবল তিনি উপহার দেন, সেই জায়গায় আজকে একটু ছন্দপতন ছিল, তিনিও একটু আপসেট ছিলেন। দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়, সবাই তো অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আমি একটু প্রেডিকশন শুনতে চাই আপনাদের কাছ থেকে, যে ফ্রান্স ভার্সেস স্পেন, সেই সাথে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, কাকে এগিয়ে রাখছেন, কত গোলে? আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রম দ্য বিগিনিং আমি বলে আসছি যে বিশ্বকাপ হওয়ার আগে থেকে আমি অ্যানালাইসিস করে দেখেছি তাদের যে এবারে পারফরমেন্স হবে সেটা হচ্ছে গিয়ে তারা বৃষ্টি চ্যাম্পিয়ন হবে। কারণ ফ্রান্স টিমটা অত্যন্ত ভালো এবং কম্প্যাক্ট একটা টিম, অর্থাৎ তারা মধ্যমাত্রায় যেভাবে বিচরণ করে, অ্যাটাকিং যেভাবে নিচের থেকে ডেভেলপ করে, অসম্ভব রকম সুন্দর। আর এমবাপ্পের মতো খেলোয়াড় যেখানে আছে, সুন্দর সুন্দর গোল উপহার দিচ্ছে। তো ডেম্বেলেকে ভুলে গেলেও চলবে না, ডেম্বেলেও আছে। তো এদের মধ্যে যে সমঝোতা, সেই সমঝোতা হিসেবে আমি বলি যে আমি মিনিমাম 2-0 গোলে জিতবে। 2-0 জাহিদ ভাই? না, আমি অবশ্যই ফ্রান্স অনেক এগিয়ে সব দিক দিয়ে। পরেরটাতে আর্জেন্টিনা ভার্সেস আর্জেন্টিনার ইংল্যান্ডের জায়গায় আমি বলবো যে ইংল্যান্ড দলগতভাবে যদি বলি, ইংল্যান্ড একটা পরিপূর্ণ দল, ব্যালেন্সড, এবং হ্যারি কেইন খুব টপ ফর্মে আছে, ইংল্যান্ড এগিয়ে আছে। কিন্তু আমার মনে একটা ছোট্ট সন্দেহ আছে, হয়তো এদিন আর্জেন্টিনা তার এই বিশ্বকাপের যে অপবাদ সেটা গুছিয়ে দেবে, তার যে যা আছে, আমাদের দর্শকরা যেসব দুঃখ পাচ্ছে, বিশেষ করে আর্জেন্টিনার অনুরাগীরা, হয়তো সেটা উপহার দেবে। হতে পারে, আবার মেসির হতে পারে, এটাও হতে পারে। কারণটা একটু বলি, বিশ্বকাপে প্রায় 100 ম্যাচ খেলে ফেলেছে এই আর্জেন্টিনা, রাইট। সো সেই জায়গায় যেন আমরা ফ্যানরা অবশ্যই আনন্দিত হতে পারি, সেই প্রত্যাশা থাকতো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এর সাথে আমি শ্রাবণী তৌহিদা বিদায় নিচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন থেকে। আপনারা দেখছিলেন হিথি আমিনার নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকার গ্রুপ বিডি। আজকের মতো আল্লাহ হাফেজ। বা সেমিফাইনালে সেই টান উত্তেজনার আপডেট নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের সামনে প্রতি রবি এবং মঙ্গলবার এটিএন বাংলার পর্দায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।